থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল। মাধ্যমিক পরীক্ষা 2025 অঙ্কের প্রশ্নপত্র সমাধান সমেত আলোচনা করছি। প্রথমেই যেটা বলবো যে 2025-এর মাধ্যমিক পরীক্ষার যে অঙ্কের প্রশ্নপত্র সে নিয়ে অনেক বাকবিতণ্ডা, অনেক কথাবার্তা উঠেছে। প্রশ্ন কঠিন, ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, সিলেবাস বহির্ভূত ইত্যাদি ইত্যাদি। তবে কথাগুলো খানিকটা সত্যও বটে। এবারে প্রশ্নপত্র বই থেকে অঙ্ক খুব কমই রয়েছে, সব ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা সেই আলোচনায় এগোচ্ছি না, আমরা আসছি 2025 প্রশ্নপত্রের সমাধান নিয়ে। প্রথমে যে এমসিকিউগুলি রয়েছে, 1 নম্বর, বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে। কোন অপশনটি সঠিক? অপশন এ, XYZ বাই 1200 টাকা সুদ হবে। কারণ আমরা জানি যে মোট সুদ ইকুয়ালস টু PTR বাই 100। এখানে আসল রয়েছে ওয়াই টাকা, তো পি এর জায়গায় ওয়াই। সময় রয়েছে জেড মাস, আমরা বছরের হিসাব করি, তো জেড মাসে মানে কয় বছর? জেড বাই 12 বছর। তাই টি এর জায়গায় জেড লিখবো না, শুধু জেড বাই 12 লিখবো। আর আর এর জায়গায় X%, তো আর এর জায়গায় X লিখলাম, নিচে 100। তো PTR বাই 100 এখানে মানগুলি বসিয়ে XYZ বাই 1200 উত্তর চলে আসছে। অপশন এ হচ্ছে রাইট। এবার 2 নম্বর, A:2 = B:5 হলে A B এর কত শতাংশের সমান হবে? সঠিক উত্তর অপশন সি। 40% বা 40%। কিভাবে করলাম? A:2 = B:5, তাহলে A/2 সমান B/5। তাহলে A = 2টা ওপারে চলে গেল গুণ আকারে। এবার পার্সেন্টেজ আনতে বলেছে, তাই পার্সেন্টেজ জানার বুদ্ধি কি? 100 দিয়ে গুণ, পাশে পার্সেন্টেজ, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বসাই দিতে হয়, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বসাই দিতে হয়। তাই এখানে কাটাকুটি করলে হচ্ছে B × 40%, ইন্টু বলতে এর, B এর 40%, তাহলে সঠিক উত্তর অপশন সি। এবার আমরা যাব 3 নম্বর এমসিকিউতে। 3 নম্বর এমসিকিউতে কি রয়েছে? 3 নম্বর এমসিকিউতে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস। এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, AB হচ্ছে ব্যাস। AC যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। AC যে এই যে কেন্দ্রে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে OCB এর মান কত? OCB এই কোণটার মান কত? এই কোণটার মান কত? তো আমরা যেহেতু AB ব্যাস, তাহলে ACB অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাস মানে কি? বৃত্তকে দুটো অর্ধকে ভাগ করেছে, তাহলে ACB অর্ধবৃত্তস্থ কোণ। তো টোটাল কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, ওটা লিখেছি, ACB 90 ডিগ্রি। এবার এই যে AC যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তো OAC এই ত্রিভুজের বেলাতে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণ মিলে কত হবে? 120 ডিগ্রি। টোটাল তো 180, 180-র মধ্যে এটা হচ্ছে 60, তাহলে এই কোণ আর এই কোণ মিলে হবে 120। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটাও বৃত্তের ব্যাসার্ধ OA, আর OCও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণ সমান হবে, ব্যাসার্ধ দুটো সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান। তাহলে 120-কে সমান 2 ভাগ করব, তাহলে 60, অর্থাৎ তিনটা কোণে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাই এখানে লিখেছি ACB অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, AC যে দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ AOC 60 ডিগ্রি, আবার OA আর OC দুজনেই ব্যাসার্ধ, তাহলে OAC আর OCA এরাও দুজনে 60 ডিগ্রি করে হবে। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, টোটাল অর্ধবৃত্তস্থ ছিল 90, সাইডেরটা 60, তাহলে ওই দিকেরটা পড়ে আছে কত? 90 - 60 অর্থাৎ 30, তাই OCB 90 - 60 = 30 ডিগ্রি। তাহলে কোন অপশনটি সঠিক হচ্ছে? অপশন বি হচ্ছে সঠিক, তাই তো। এবার 4 নম্বর,
একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, বাহুর অনুপাত বলছে না, বাহুর দৈর্ঘ্য sec θ 1 tan θ। ত্রিভুজটি বৃহত্তম কোণের মান কত? তো 3টা বাহু sec θ 1 আর tan θ। আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়ালস টু 1। তাহলে sec স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার θ। অর্থাৎ 3টা বাহু sec θ 1 tan θ প্রশ্নে বলে দেওয়া আছে। আর 3টা বাহুর মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি যে একটি বাহুর স্কোয়ার সমান অপর দুটি বাহুর স্কোয়ারের বা বর্গের সমষ্টি। অর্থাৎ ওই যে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাস উপপাদ্যের মতো। আর এই অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কোন সূত্রের বেলায় খাটে? সমকোণী ত্রিভুজের বেলায়। তাই এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত হয়? 90 ডিগ্রি। তাই উত্তরটা হবে 90 ডিগ্রি। এবার আমরা যাচ্ছি প্রশ্ন নম্বর 5-এ। একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? উত্তর হবে 50%। কত উত্তর হবে? 50%। কিভাবে? আয়তন সমান, তাহলে চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, অর্ধগোলকের আয়তন পূর্ণগোলকের 4/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলক 4/3 হবে না 2/3 হবে। সেখান থেকে এইচ এবং আর এর মধ্যে একটা সম্পর্ক আসলো। মনে রাখতে হবে অর্ধগোলকের ব্যাসার্ধ আর, উচ্চতাও আর, কিন্তু লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, উচ্চতাটা আমরা এইচ ধরেছি। তাহলে এইচ ইকুয়ালস টু 2/3 আর, তাহলে আর ইকুয়ালস টু 3/2 এইচ। একে পার্সেন্টেজ আনবো। পার্সেন্টেজ আনলে কি করতে হবে আমরা জানি, 100 দিয়ে গুণ, পাশে পার্সেন্টেজ চিহ্ন। তো সেখান থেকে আসছে 150% অফ এইচ। অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধ যেটাই উচ্চতা, ওটাই ব্যাসার্ধ ওটাই উচ্চতা অর্ধগোলকের বেলায়। তো অর্ধগোলকের উচ্চতা আর, চোঙের উচ্চতার 150%। তো চোঙের উচ্চতা যদি 100 হয় তাহলে অর্ধগোলকের উচ্চতা 150, মানে 100-তে 50 বেশি, অর্থাৎ 50% বেশি। 100-তে 50 বেশি মানে 50% বেশি। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশন বি। এবার 6 নম্বর অঙ্কটা। ঊর্ধ্বক্রমে সাজানো হলে এই রাশি তথ্যের মধ্যমা 64, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত? সহজ রয়েছে। কিভাবে সহজ রয়েছে? এখানে মোট 10টি পদ আছে। 10টি পদ যদি হয় তাহলে মধ্যম পদ কত হবে? 4 এবং 6 এর গড়, 4 6 কেন হচ্ছে 5 6 এর গড়, তাই তো? এই দিক থেকে 4টা বাদ, 1 2 3 4, ওদিক থেকে 4টা বাদ, 1 2 3 4, তাহলে মাঝের দুটার গড়। তো মাঝের দুটার গড় মানে পঞ্চম আর ষষ্ঠ পদের গড়। তাই পঞ্চম আর ষষ্ঠ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, তাতেই চলে আসছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 126। কত আসছে? এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 126। তাহলে 126 আছে অপশন বিতে, তাহলে অপশন বি হচ্ছে রাইট। এবার আমরা আসছি 2 এর অঙ্কগুলা। শূন্যস্থান পূরণ। একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল, পিন্টু আমনের 1.5 গুণ আর ডেভিড আমনের 2.5 গুণ। তো ধরে নিলাম আমন দিয়েছে 1 টাকা, তাহলে পিন্টু দেয় 1.5 টাকা, ডেভিড দেয় 2.5 টাকা, মানে 1.5 টাকা বলতে 3/2, 2.5 টাকা বলতে 5/2, আর আমনে 1। তাহলে আমন পিন্টু ডেভিড 1 টাকা, 1.5 টাকা, 2.5 টাকা অনুপাত, অর্থাৎ 1:3/2:5/2। 2 দিয়ে প্রত্যেকে গুণ করলে 2:3:5। তাই 2 এর 1 নম্বরটা শূন্যস্থান কি হবে? 2:3:5। এবার 2 এর 2 নম্বরটা কি রয়েছে? যদি x ইন্টু 4 মাইনাস রুট 3 সমান y ইন্টু 4 প্লাস রুট 3 সমান 1 হয়, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান কত? যেটা দেওয়া আছে প্রদত্ত সেটা তুলে নেওয়া হয়েছে। এখান থেকে x এর মান, এটাকে 1 এর সঙ্গে সমান করলে x এর মান এটা দাঁড়ায়।
এটাকে ওয়ানের সঙ্গে সমান করলে ওয়াইয়ের মান এটা দাঁড়ায়। তো এক্স এর মান ওয়াইয়ের মান পেয়ে গেলাম। দুটোর স্কোয়ারের সমষ্টি করতে বলেছে, তাই করেছি। করার পরে এখানে লসাগু করেছি, নিচে 4 মাইনাস রুট 3 হোল স্কোয়ার, এখানে 4 প্লাস রুট 3 হোল স্কোয়ার, লসাগু দুটার গুণফল, উপরে 4 প্লাস রুট 3 হোল স্কোয়ার, এখানে 4 মাইনাস রুট 3 হোল স্কোয়ার। এবার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম যদি থাকে, আমরা শর্টকাট সূত্র জানি যে স্কোয়ারগুলো বাঁচে দুটাই স্কোয়ার। কি বলতে যাচ্ছি, এটার সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেটাই করেছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার 3 করে এখান থেকে হিসাব করলে হচ্ছে 38/169। এটা হবে 38/169, তাই তো? এই যে 38/169। এবার পরের শূন্যস্থান কি রয়েছে? একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। মনে রাখতে হবে 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করবে। এই যে দুটা বৃত্ত এ এবং বি, তারা বহিঃস্পর্শ করেছে, তাই দুটা সরল সাধারণ স্পর্শক 1 আর 2 এবং একটি তির্যক সাধারণ স্পর্শক 3। এক সরল সাধারণ স্পর্শক, কারণ 1 নাম্বার যে স্পর্শক তার একই প্রান্তে দুটো বৃত্ত আছে। 2 নাম্বার স্পর্শক, সেটাও সরল সাধারণ, কারণ বৃত্ত দুটা স্পর্শকের একই দিকে আছে। কিন্তু 3 নাম্বার যে সাধারণ স্পর্শক সেটা হচ্ছে তির্যক, কারণ বৃত্ত দুটা স্পর্শকের বিপরীত দিকে আছে। তাই দুটি সাধারণ সরল সাধারণ একটি তির্যক মিলে মোট 3টি স্পর্শক রয়েছে। তখনই সম্ভব যখন বৃত্ত দুটা বাইরে বাইরে স্পর্শ করে, বহিঃস্পর্শ করে। তাই উত্তরটা হবে বহিঃস্পর্শ করেছে। আর যে অন্তঃস্পর্শ করতো, তাহলে একটি স্পর্শক হতো সরল সাধারণ স্পর্শক। এবার 4 নম্বরে কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস টুয়াইস এক্স কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে এক্স এর মান কত? এটা দেওয়া আছে প্রদত্ত। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাই 1 হয়। এটার সঙ্গে যদি তুলনা করি, তো সাইন স্কোয়ার থিটা আছেই, কস স্কোয়ার থিটা আছেই, তাহলে এই যে টুয়াইস এক্স, এই টুয়াইস এক্সটাকে 1 হতে হচ্ছে, তারপরে ম্যাচিংটা হচ্ছে। তাহলে টুয়াইস এক্স এর মান অবশ্যই 1, নাহলে কোনোদিন 1 লিখতে পারবো না আমরা, এটা সূত্রটা খাটবে না। তো টুয়াইস এক্সকে 1 করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু হাফ, তাই এটার উত্তর হবে এক্স ইকুয়ালস টু হাফ। এবার রয়েছে 5 নাম্বার, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? অর্ধবৃত্তের অর্ধগোলক নিয়েছে আর ব্যাসার্ধের, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে শঙ্কুটারও ব্যাসার্ধ আর হবে, ভূমির শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর হবে। আর অর্ধগোলকের যেটা উচ্চতা সেটাই শঙ্কুর উচ্চতা হবে। তো শঙ্কুর আয়তন কি হবে? তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার ইচ, 1/3 পাই আর স্কোয়ার ইচ। তাহলে এইচ বলতে হাইট, শঙ্কুর হাইট কত? অর্ধগোলক কেটে করছি, তাই অর্ধগোলক এর হাইটটাই, অর্ধগোলকের হাইট বলতে তার ব্যাসার্ধ, তার এইচ এর জায়গায় তো ব্যাসার্ধই বসাতে হবে। তাই এইচ এর জায়গায় যদি ব্যাসার্ধই বসাই, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, মানে 1/3 পাই আর কিউব। তাই শূন্যস্থানে বসবে 1/3 পাই আর কিউব। এবার এখানে 6 নম্বরে রয়েছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স আর পি সংখ্যার গড় ওয়াই। তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে? তাহলে মোট সংখ্যা কতগুলো আছে? পি প্লাস কিউ মোট সংখ্যা কতগুলো নাম্বার আছে, তাদের গড় হচ্ছে এক্স। তো মোট সংখ্যাগুলার সমষ্টি কত? সংখ্যা পি প্লাস কিউ আর গড় দিয়ে গুণ করলাম, তো মোট সমষ্টি পেয়ে গেলাম এটা। এখানে পি প্লাস কিউ সমস্ত সংখ্যার সমষ্টি বা যোগফল, সংখ্যাগুলোর সমষ্টি আছে এখানে। কতগুলো সংখ্যা? পি প্লাস কিউ সংখ্যক। গড় কত করে? এক্স করে করে। তো সবাই যদি এক্স করে করে হয়, তো গুণ করলে মোট সংখ্যার পরিমাণ পেলাম। এখান থেকে বলছে পি সংখ্যা যদি আলাদা করে নিই, পি সংখ্যার গড় হচ্ছে ওয়াই। তাহলে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই,
তা মোট হচ্ছে পি সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে পি ওয়াই, বিয়োগ করে দিলাম। যেটা বাঁচলো বিয়োগফলটা, এটা কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। তো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি যদি এটা হয়, কিউ দিয়ে ভাগ করে দেব, তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় পেয়ে যাব, তাই কিউ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে উত্তরটা কি হচ্ছে, কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই কিউ। এবার আমরা আসছি সত্য মিথ্যা। সত্য মিথ্যা এবার যেরকম প্রশ্ন করেছে তাতে দেখতে পাচ্ছি আমরা পাঁচটার মধ্যে, পাঁচটা কেন, ছয়টা, যে কোনো পাঁচটা করতে বলেছে। তো ছয়টা সত্য মিথ্যার মধ্যে একটা মাত্র সত্য আছে, বাদ বাকি পাঁচটাই হচ্ছে মিথ্যা। তো কিভাবে আমরা দেখব, এক নম্বর হচ্ছে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য, অপরজন Y² Z টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে। তাদের লভ্যাংশের অনুপাত কি হবে, কার্যকরী মূলধনের অনুপাত, যেটা মূলধন যে অনুপাতে দেবে লভ্যাংশ সেই অনুপাতে পাবে। তাহলে কার্যকরী মূলধন বার করব। কার্যকরী মূলধন মানে টাকার পরিমাণ ইন্টু সময়। তাহলে প্রথম বন্ধু টাকা দিয়েছে XYZ ওয়াই মাসের জন্য, গুণ করলাম মাসের বিচারে। অপরজন মূলধন দিয়েছে Y² Z এক্স মাসের জন্য, গুণ করলাম। তাতে এদের কার্যকরী মূলধন হচ্ছে XY² Z, ওরও হচ্ছে XY² Z, মানে 1:1। তাহলে মূলধনের অনুপাত সমান, তাহলে লভ্যাংশের অনুপাত সমান হবে, কিন্তু এখানে বলেছে X:Y, তার মানে ভুল বলেছে, তাই এটা হচ্ছে মিথ্যা। নেক্সট 6x² প্লাস এক্স প্লাস কে ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান হবে 12। আমরা সমীকরণটা লিখেছি এখানে, তাকে যে সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সঙ্গে তুলনা করে পাচ্ছি। a এর মান আছে 6, b এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে k। বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টির মান সূত্র কি, -b/a। তো -b/a, b এর মান বসালাম 1, a মানে 6, তো -1/6। আর বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, আমরা জানি c/a, তো c বলতে k, a বলতে 6, k/6। এবার আমাদের বার করতে হবে কি, বীজদ্বয়ের বর্গের সমষ্টি। তা আলফা বিটা যদি বীজদ্বয় হয়, তাদের বর্গ করলাম, সমষ্টি করলাম। এর মান কত দেওয়া আছে, 25/36, এর মানটা বসালাম 25/36। এবার α² প্লাস β² সূত্র কি, α প্লাস β হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এর মানটা তো দেওয়া আছে এদিকে, আর এটা সূত্র অনুযায়ী বসানোর পরে α প্লাস বিটা তার মান পেয়েছি -1/6, ওটা বসাইছি। তাহলে 1/36 হোল স্কোয়ার করলে আলফা বিটার মান k/6, সেটা এখানে বসিয়েছি। বসানোর পরে এদিক ওদিক করে সরলীকরণ করে এসে কে এর মানটা উদ্ধার করলাম 11/12। তাহলে কে এর মান হচ্ছে 11/12, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে যে কে এর মান হবে 12, কিন্তু আমাদের কি আসলো 11/12, তাই তো 11/12 আসছে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মিথ্যা, তাই 2 নম্বরটাও হবে মিথ্যা। এবার 3 নাম্বার যদি আমরা দেখি, 3 নম্বরে আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ADB x ডিগ্রি, ADB x ডিগ্রি আর ABD y ডিগ্রি হলে ACD এর মান হবে x প্লাস y ডিগ্রি। এটা সত্য। কিভাবে, এটা বৃত্ত এঁকেছি ABCD, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এটা আমরা জানি, এই সম্পাদ্যটা এসেছেও বটে এবার এই পদ্ধতিটা। তো ABD ত্রিভুজ, ABD এই ত্রিভুজের এই কোণটার মান কত, এই কোণটার মান মানে BAD কোণের মান, এই কোণের মান x ডিগ্রি বলেছে, ওই কোণের মান y ডিগ্রি বলেছে, এটা কত হবে 180 মাইনাস x প্লাস y। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটা কোণ দেওয়া আছে x ডিগ্রি y ডিগ্রি, তাহলে অপর কোণটা কত 180 মাইনাস x প্লাস y, ডিগ্রিটা বাইরে দিলেও হতো। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক,
আমাকে কার মান বার করতে হবে? বিসিডি। তাহলে বিসিডি এই কোণটা বার করতে হবে। এই কোণটা কি করে পাবো? এ কোণ আর সি কোণের সমষ্টি 180। বিপরীত কোণ বৃত্তস্থ চতুর্ভুজের এ আর সি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে এ সি এর সমষ্টি হচ্ছে 180। তাহলে সি কত হবে? 180 মাইনাস এ। তো ওটাই লিখেছি, সি কোণ মানে বিসিডি কোণ 180 মাইনাস বিএডি কোণ। এবার বিএডির মান কত এখানে পেয়েছি আমরা? 180 মাইনাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। তাই বিএডির জায়গায় বসালাম 180 মাইনাস এক্স প্লাস ওয়াই ডিগ্রি। মাইনাস ভিতরে ঢুকলো, সবার চিহ্ন পাল্টে 180 180 কেটে বাদ গেল, এক্স প্লাস ওয়াই ডিগ্রি হলো। তাহলে বিসিডি কোণের মান এক্স প্লাস ওয়াই ডিগ্রি। তাই দেওয়া আছে বিসিডি এর মান হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি, সত্য। তার জন্য এটা হচ্ছে সত্য। এবার 4 নাম্বার, 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা হবে। থিটার মান যদি 0 থেকে 90 এর মধ্যে হয়, 0-র বেশি 90-এর কম, তাহলে সাইন থিটার মান ভগ্নাংশে আসে, প্রকৃত ভগ্নাংশ, তাই কি না? 1/√2, 1, √3/4 ইত্যাদি ইত্যাদি আসবে, প্রকৃত ভগ্নাংশ আসবে। এই বলেছি থিটার মান 0 থেকে 90-এর মধ্যে হলে সাইন থিটার মান 1-এর কম হয় বা প্রকৃত ভগ্নাংশ হয়। আর প্রকৃত ভগ্নাংশকে যদি স্কোয়ার করি ওটা আরও ছোট হয়ে যায়। মনে করলাম কি বলবো, একই হাফই বলি, যে মনে করো হাফ, সাইন থিটার মান যদি হাফ হয় আর যদি স্কোয়ার করে দিই তো কত হয়? 1/4 হয়ে যায়। তো কোনটা বড় হলো? সাইন থিটার মানটা বড়, সাইন থিটার মান হাফ বড় না সাইন স্কোয়ার থিটা 1/4 বড়? ভগ্নাংশের বেলায় 1/2 বড়। তার মানে সাইন থিটা বড়, সাইন স্কোয়ার থিটা ছোট। প্রকৃত ভগ্নাংশকে বর্গ করলে ছোট হয়ে যায়, কিন্তু এখানে কি বলেছে? বর্গটা বড় বলেছে। সাইন থিটা ছোট, সাইন স্কোয়ার থিটা বড়। কিন্তু না, প্রকৃত ভগ্নাংশ থিটা যদি 0 থেকে 90-এর মধ্যে হয় তাহলে সাইন থিটা যা হবে সাইন স্কোয়ার থিটা আরও ছোট হবে, সাইন স্কোয়ার থিটা ছোট হবে, কিন্তু এখানে বড় দেখাচ্ছে, তার জন্য মিথ্যা। 5 নাম্বার, শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে এটার মান 3 হবে। তো আমরা কি জানি? শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বেশিরভাগ লম্বা আকৃতির জ্যামিতিক চিত্রের আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা, ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা। শঙ্কু আস্তে আস্তে উপরে একটা বিন্দুতে গিয়ে পরিণত হয়েছে, তাই শঙ্কুর বেলাতে 1/3 হয়, বাকিদের 1/3 হয় না। তো 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তন দেওয়া আছে x, দেখা যাচ্ছে তো? আয়তন দেওয়া আছে x, 1/3 ভূমির ক্ষেত্রফল y, উচ্চতা z। এখান থেকে x আপন yz ইকুয়ালস টু 1/3। তাহলে x ডিভাইড বাই yz ইজ ইকুয়াল টু 3। কিন্তু কি দেওয়া আছে? ও x আপন yz ইজ ইকুয়াল টু 1/3 হবে, কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3 হবে। আমাদের উত্তর আসলে 1/3, কিন্তু প্রশ্নে আছে 3, তাই প্রশ্নটা মিথ্যা হচ্ছে। এবার 6 নাম্বার, সত্য মিথ্যা। সংখ্যাগুরু মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। উল্টো লিখেছে, 2 এর জায়গায় 3 হবে, 3 এর জায়গায় 2 হবে, তাই এটা হচ্ছে মিথ্যা। এবার 4-এর 10টা প্রশ্ন, যেগুলা 2 মার্কসের, 2 মার্কসের। বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে 4.5% হয়ে গেলে যদি বার্ষিক সুদ 250 টাকা কম পাই, তাহলে মূলধন কত? 5.5% ইন্টারেস্ট, সেখান থেকে 4.5% যদি হয়ে যায়, তাহলে 100 টাকা আসল রাখলে 1 টাকা কম পাই। 1 টাকা কম পাবে যদি 5.5%টা 4.5% হয়ে যায়, 1 টাকা কম পাবে আসল 100 টাকা ব্যাংকে রাখলে। তাহলে 1 টাকা কম পাই 100 টাকা রাখলে, তাহলে 250 টাকা কম পাবে ক টাকা রাখলে? তাহলে 250 × 100 করলে
25,000 টাকা, তাই 25,000 টাকা হচ্ছে উত্তর। এবার 2 নম্বরটা 4-এর, কোন ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? তো এ এবং বি লাভের অনুপাত মানে মূলধনের অনুপাত কত দেওয়া আছে? 3:2, সেটাই হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে এ পাই কত? আনুপাতিক ভাগার যদি করি, 5 টাকার মধ্যে 3 টাকা পাই এ, 3:2 মানে 5, 5-এর মধ্যে 2 টাকা পাই লাভ বি, তাহলে 5-এর 3, 5-এর 2 অংশ এ এবং বি পাই। ধরি মোট লাভ x টাকা। এবার x টাকা মোট লাভ হয়েছে, তার মধ্যে 5% দান করে দিয়েছে, তাহলে 95% পেয়েছে। 95% লাভ ভাগাভাগি হয়েছে, 5% লাভ তো দান করে দিয়েছে, তাহলে 95% মানে 95/100, মোট লাভ x, তো 95/100 ইন্টু x, এটা হচ্ছে লাভের বর্তমান পরিমাণ 5% দান করে দিলে। তাহলে এই টাকায় লাভ ধরবো আমরা ভাগাভাগি করার জন্য। তাহলে বি কত পাবে? 5 টাকার মধ্যে 2 টাকা, তাহলে এত টাকার মধ্যে কত? তাহলে 5-এর মধ্যে 2, এতর মধ্যে কত গুণ করে দিলাম, সেখান থেকে আসছে 19x/50। তো 19x/50 এটা কত দেওয়া আছে প্রশ্নে? যে 798 টাকা। তো 19x/50 যদি 798 হয়, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 2100 টাকা। তাই 2100 টাকা হচ্ছে মোট লাভের পরিমাণ। এবার তোমরা যদি ব্যাক ক্যালকুলেশন করো, 2100 টাকা থেকে 5% কমিয়ে দাও, আর তারপরে বি এর টাকা হিসাব করো, বি এর লাভ, তো দেখবে 798 টাকা হবে। এবার 3 নাম্বারটা অতি সহজ, বই থেকে দিয়েছি মনে হয়। x/2 = y/3 = z/4 সমান কে ধরি, তাহলে x এর মান 2k, y এর মান 3k, z এর মান 4k। এবার এই প্রদত্ত রাশির মানতে বসালে কে কে এগুলা কেটে গিয়ে 4 পূর্ণ 6/11 হচ্ছে উত্তর। 4 নাম্বার, x proportional to √y এবং y = a² যখন বা যদি x = twice হয়, তাহলে x² y এর মান নির্ণয় করো। যেটা দেওয়া আছে, সমানুপাতকে আমরা সমীকরণে নিয়ে আসলাম একটা ভেদ ধ্রুবক কে ধরে। মনে রাখতে হবে এই দুটা চলরাশির মান একবার দেওয়া থাকবে ভেদ ধ্রুবকের মানটা উদ্ধার করার জন্য। এখানেও তার ব্যতিক্রম নাই। বলেছি x এর মান a², x এর মান y এর মান a², y এর মান হবে a² যদি x এর মান 2a হয়, তো x এর জায়গায় 2a বসালাম, y এর মান হচ্ছে a² বসালাম। এবার √a² মানে a হয়ে গেল, a কেটে গেল, তাহলে k থাকলো একদিকে, 2 থাকলো একদিকে, তার মানে k এর মান হচ্ছে 2, k = 2। এবার 1 নম্বর সমীকরণে k এর মানটা বসিয়ে দিয়ে চলরাশিগুলোর মধ্যে একটা আসল মাদার সমীকরণ পেলাম, x = √2y। এবার যেহেতু আমাদের যেটা বার করতে হবে সেখানে স্কোয়ার আছে x², তো উভয় দিকে বর্গ করলাম, উভয় দিকে বর্গ করে এটা আসলো x² / y করলাম, ওদিকে 4/1 করলাম। এবার জানি আমরা যে x²/y এটাকে অনুপাতে x² y লিখতে পারি, 4/1 এটাকে লিখতে পারি 4:1, তাহলে x² y = 4:1, এটাই হচ্ছে উত্তর। এবার 5 নম্বরে কি আছে? দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা, দুটা ত্রিভুজ আছে 27 সেমি আর 16 সেমি। প্রথম ত্রিভুজের একটা বাহু 9, তা দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ ওই টাইপের বাহুটার দৈর্ঘ্য কত হবে? সদৃশ ত্রিভুজ যদি হয় তাহলে পরিসীমার অনুপাত অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। তাই পরিসীমার অনুপাত আর অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। পরিসীমার অনুপাত কত? 27 আর 16 বলেছে, আর 27-এর যে পরিসীমা যে ত্রিভুজের তার একটা বাহু বলেছে 9, তাই 16 যার পরিসীমা তার অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিসীমার অনুপাত যেমন বাহুর অনুপাত তেমন,
দুটাই সমান করে দিয়েছি, করে ওই বাহুর অনুপাতটা বার হয়েছে 5/1/3 সেন্টিমিটার, এই যে এখানে, এটাই হচ্ছে উত্তর। এবার 6 নাম্বার, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ বিন্দু পি, ও কেন্দ্রীয় বৃত্ত, তার বহিস্থ বিন্দু হচ্ছে পি, পি থেকে দুটা স্পর্শক টানা হলো পি এস পিটি। মনে রাখতে হবে একই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটি স্পর্শক টানি, এই স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হয়, এটা আমরা জানি। তো এই দুটো সমান মানে এই কোণ দুটাও সমান, তাই তো। এবার কি দেওয়া আছে যে কিউ এস বৃত্তের একটি জ্যা, যেটা পিটি এর সঙ্গে সমান্তরাল, পিটি স্পর্শক তার সঙ্গে সমান্তরাল কিউ এস জ্যা, এই যে কিউ থেকে এস জ্যা এটা, আর এই স্পর্শকটা এই যেটা সমান্তরাল। তো আমরা কি জানি যে এরকম যদি কোনো ছবি হয় জেড আকারের, তাহলে এই সমান্তরাল দুটা বাহু একটা ভেদক বা ছেদক, তাহলে জেড আকারের কোণগুলা না একান্তর কোণগুলা সমান হয়। তাই আমরা বলতে পারি যে এই কোণটা আর এদিককার কোণটা সমান কোণ হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, তাই তো। এবার দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা আছে এসপিটি, এসটিপি, এই ত্রিভুজটা আছে, এটা 80 ডিগ্রি, তাহলে 180-র মধ্যে ত্রিভুজের তিনটা কোণ 180, 180-র মধ্যে 80 চলে গেছে, তাহলে 100 পড়ে আছে। 100 যদি পড়ে থাকে এই কোণ দুটা সমান হবে, কারণ এই স্পর্শক সমান, দুটা বাহু সমান, তাহলে এই কোণ দুটাও সমান, তাহলে দুটো মিলে হবে 100, সমান সমান করে ভাগ করলে এদিকে পাবে 50, এদিকে পাবে 50, এটা যেহেতু 50 পেয়ে গেলাম, তাহলে আমরা জানি এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, কেন এই বাহু সমান্তরাল, এটা ভেদক, ওটাই বলেছি এখানে যে একান্তর কোণ রয়েছে, এই যে টিপি আর কিউ এর সমান্তরাল, টিএস ভেদক, তাহলে কি হবে একান্তর কোণ দুটো সমান হবে, তাই এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি হবে, তাই কিউএসটি হবে 50 ডিগ্রি, কিউএসটি একান্তর এসটিপি সমান 50 ডিগ্রি। 4-এর 7 নম্বরটা, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, মান দেওয়া আছে ও বি 6 সেমি, ও থেকে বি 6 সেমি, ওডি 8, ও এ 5, ওসি হচ্ছে কত বার করো, মনে করলাম এক্স। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটু বিশ্লেষণ করি যে এই বাহুটার সমান্তরাল যদি ও বিন্দু দিয়ে আমি টানি, এই কি বলে প্রস্থের সমান করে যদি এখান দিয়ে টানি, তাহলে এই প্রত্যেকটা বাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে যায়। দেখো 6টা ওবিটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, এক্সটা হচ্ছে এই ত্রিভুজ বা এই ত্রিভুজের অতিভুজ। সেখান থেকে হিসাব করলে একটা ফর্মুলা আসা যায়, কি ফর্মুলা মনে রাখতে হবে, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। আরেকবার বলছি, এই টুকরাটার স্কোয়ার আর এই টুকরাটার স্কোয়ার সমষ্টি, এদিকে এই টুকরাটার স্কোয়ার আর এই টুকরাটার স্কোয়ারের সমষ্টি সমান। তো সেটা করলাম, করার পরে মানগুলো বসালাম, তাতে এক্স এর মান বেরোলো 5√3। কত বেরোলো? 5√3। এবার আমরা আসছি 8 নম্বরে, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস 15 ডিগ্রি হলে কস 2 থিটার মান কত, যেটা দেওয়া আছে। আমরা এখানে কসকে সাইন করলাম, কসকে সাইন করলে কি হবে, 90 ডিগ্রি ঢুকবে, তো 90 ডিগ্রি ঢুকানো হলো। এবার এদিকেও আছে সাইন, এদিকেও আছে সাইন, দুই দিক থেকে সাইন বাদ দিলাম, কোণ দুটাকে সমান করে দিলাম, কোণ দুটাকে সমান করলাম। সেখান থেকে থিটা আসলো 45 ডিগ্রি, আমাদের বার করতে হবে কস 2 থিটা। তো থিটা যদি 45 হয়, 2 থিটা 90, দুদিকেই কস লাগিয়ে দিলাম, কস 2 থিটা ইকুয়াল টু কস 90, কস 90 মানে 0, অর্থাৎ কস 2 থিটার মান হলো 0 ডিগ্রি, তো এটা উত্তর হবে 0 ডিগ্রি। এবার নেক্সট 9 নাম্বারটা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে
1 - 2 sin স্কয়ার থিটার মান নির্ণয় করো। এটা দেওয়া আছে প্রদত্ত, আমরা কি করলাম, পাওয়ারের 4 আছে, ওটাকে 2 2 করে ভাঙালাম। cos টু দি পাওয়ার 4 থিটা তাকে বানালাম cos স্কয়ার থিটা তার স্কয়ার। sin টু দি পাওয়ার 4 থিটা sin স্কয়ার থিটা তার স্কয়ার, ওই যে স্কয়ার স্কয়ারে পাওয়ারে 4, 4টাকে 2 টুকরা করলাম। তাহলে এটা হচ্ছে a, cos স্কয়ার থিটাকে a ভাবো আর sin স্কয়ার থিটাকে b ভাবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এটার মান তো সর্বদাই 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, এটার মানে 1 বসালাম আর এটা বসালাম। এবার cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেন লিখবো এটা, কারণ প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি যেটার মান বার করতে হবে সেখানে cos নাই, তো যেটার মান বার করবো সেখানে cos নাই, তো এই cosটাকে তো আমরা ভাগাতে হবে। cosকে ভাগাবো কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান 2/3। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান কত, 2/3। এটাই হচ্ছে উত্তর, এই যে লিখেছি 2/3। এবার কি আছে 10 নম্বরটা, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। ও না, তার আগে আছে 10 নম্বর, একটা আয়তঘনের ধার, আয়তঘনের ধার সংখ্যা x, আমরা জানি আয়তঘনের ধার বা প্রান্ত হচ্ছে 12টা, আয়তঘনের ধার বা প্রান্ত হচ্ছে 12টা, তাহলে x এর মান 12। তল সংখ্যা y, আমরা জানি তল সংখ্যা 6, তো y বলতে 6 বোঝাই। এবার বলছে তাহলে x প্লাস y প্লাস a পূর্ণবর্গ হতে গেলে এর মান কত। তো x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম, তাহলে এর মান কত বসালে পূর্ণবর্গ হবে, x প্লাস y প্লাস a এটাকে পূর্ণবর্গ করতে হবে। তো x প্লাস y বলতে 18 প্লাস a, এর মান কত দিলে পূর্ণবর্গ হবে, 18 বলতে 4-এর বর্গ পেরিয়ে গেছে, 4 4 16। তার নেক্সট হচ্ছে 4-এর বর্গের পরে হবে 5-এর বর্গ, তো 5-এর বর্গ বলতে তো 25, 5-এর বর্গ করতে হবে কারণ 4-এর বর্গ পেরিয়ে গেছে সংখ্যাটা। তো 5-এর বর্গ 25 হতে হবে, তা 25-এর মধ্যে 18 আছে, তাহলে এর মান হতে হবে 7। এর মানটা যদি 7 হয় তাহলে 7 আর 18 মিলে 25 হয়ে যাবে, তাই এর সর্বনিম্ন মান 7 হতে হবে, তো এই হবে 7। এবার দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ 2:3, তো আমি ধরলাম ব্যাসার্ধ 2r, একটা 3r, উচ্চতা 5:3, তো একটা ধরলাম 5h আর 3 বলতে 3h, আর দিয়ে h দিয়ে গুণ করে ধরে নিলাম। এবার বক্রতলের অনুপাত কি, বক্রতলের সূত্র হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা, 2πrh, 2π আর এই যেটা আর এখানে আছে h, যেটা h এখানে আছে, এটা হচ্ছে প্রথম লম্ববৃত্তাকার চোঙ, আর দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙ 2πrh, 2π আর বলতে দ্বিতীয়টার জন্য ব্যাসার্ধ 3r, উচ্চতা দ্বিতীয়টার জন্য উচ্চতা 3h, ওগুলো বসালাম, পেয়ে গেলাম। দুইটাকে অনুপাত করলে 10:9 পাওয়া যাচ্ছে, তো এটা হচ্ছে 10:9 হচ্ছে উত্তর, দেখতে পাচ্ছ তো। এবার 12 নম্বর, প্রথম 2n প্লাস 1, 2n প্লাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা এত হলে n এর মান নির্ণয় করো। যদি বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যা হয় 1 থেকে শুরু করে, মনে করলাম 1 2 3, তার মধ্যমাকে মাঝেরটা 2 কি করে পাই, প্রথমটা আর দ্বিতীয়টাকে যোগ করে গড় করে দাও, অর্ধেক করে দাও। যদি 1 2 3 4 5 হয়, বিজোড় সংখ্যক হতে হবে কিন্তু, তাহলে এদিকে দুটা বাদ এদিকে দুটা বাদ, মাঝখানে একটা হচ্ছে মধ্যমা, কত হলো দেখো, প্রথমটা আর লাস্টেরটা যোগ করে তার অর্ধেক। তাহলে সংখ্যাগুলো যদি বিজোড় সংখ্যক হয়, স্বাভাবিক সংখ্যা প্রথম থেকে শুরু করে বিজোড় সংখ্যক হয়, তাহলে মধ্যমা কি হবে, প্রথমটা লাস্টেরটা যোগ করে অর্ধেক বা গড়। তাই বলেছি আমি প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই পাবো মধ্যমা। তো প্রথম সংখ্যা 1 দিয়ে শুরু,
শেষ সংখ্যা কত? এখানে বলেছে 2n+1। প্রথম এতগুলা সংখ্যার প্রথম 3টা সংখ্যা যদি হয় তা শেষ হবে 3, প্রথম 5টা সংখ্যা হলে শেষ হবে 5, প্রথম 100টা সংখ্যা হলে শেষ সংখ্যা 100, তো প্রথম এতগুলা সংখ্যা হলে শেষ সংখ্যা হবে 2n+1। তাহলে শেষ সংখ্যা কত? 2n+1। তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম, শেষ সংখ্যা পেয়ে গেলাম, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, n+1 আসলো। এর মান তো দেওয়া আছে, কত? n+103/3। তো ওটাকে n+103/3 এর সঙ্গে মিলালাম, মিলানোর পরে বজ্রগ্রহণ করে n এর মান বার করলাম, কত বার হলো? 50। n এর মান বার হলো 50, তা n = 50 হচ্ছে। নেক্সট 5-এর 1 নম্বর প্রশ্নটি পাটিগণিতের। কোন যৌথ ব্যবসায়ে সমর ও মহিম প্রত্যেকের মূলধন 20,000 টাকা। 20,000 টাকা করে দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে সমর আরো 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। তাহলে বছর শেষে 32,000 টাকা লাভ হয়ে থাকলে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো। খুব সহজ এবং সুন্দর প্রশ্ন। তাহলে যেহেতু মাসের হিসাব রয়েছে, টাকা দেওয়া নেওয়া রয়েছে, তুলে নেওয়া রয়েছে, আরো এক্সট্রা জমা দেওয়া রয়েছে, তাই আমরা জানি যে কার্যকরী মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে। কার্যকরী মূলধন সময়ের বিচারে, সময়ের নিরিখে সমর আর মহিমের কার্যকরী মূলধনের অনুপাত কি হবে? সমর 20,000 টাকা দিয়েছিল, টাকা তুলেনি, তো সেই 20,000 টাকা 12 মাসেই চললো। আবার কি করেছে? 6 মাস পরে আরো 5,000 দিয়েছে, তো সেই 5,000 পরের 6 মাস খাটলো ব্যবসায়ী, তাহলে 5,000 টাকা আরো 6 মাসের জন্য খাটলো। তার মোট কার্যকরী মূলধন হচ্ছে 2,70,000 টাকা। আর মহিম সে 20,000 দিয়েছিল, 6 মাস পরে 5,000 তুলে নিল, তাহলে 20,000 টাকা গোটা বছর খাটেনি, 20,000 টাকা 6 মাসের জন্য খাটলো। আর বাকি 6 মাস 5,000 কম, মানে 15,000 করে, বাকি 6 মাস 15,000 করে খেটেছে। সেটা হিসাব করলে দাঁড়াচ্ছে 2,10,000 টাকা। অনুপাতে যদি আমরা হিসাব করি তাহলে 9:7, তাহলে 9:7 তাদের কার্যকরী মূলধনের অনুপাত। তাহলে সেই 9:7 অনুপাতেই তাদের লভ্যাংশ বন্টন হবে 32,000 টাকা, যেটা বছরের শেষে লাভ হয়েছে। তাই সমর লাভ পাবে 9:7, মানে 16 টাকার মধ্যে 9 টাকা, 16-র মধ্যে 9 টাকা, তাহলে 32,000 টাকার মধ্যে ক টাকা? 18,000। মহিম লাভ পাবে 9:7, মানে 16 টাকার মধ্যে 7 টাকা পাবে মহিম, তো 16-র মধ্যে 7 পেলে 32,000-এর মধ্যে কত? 14,000 টাকা। তাই 14,000, 18,000 আর 14,000 হচ্ছে উত্তর। সমর 18,000, মহিম হচ্ছে 14,000। এবার আমরা যাব এই প্রশ্নে, 5-এর 2 নাম্বার। 21,866 টাকাকে 21,866 টাকাকে এমন 2টা অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি আর দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয়। যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয়, তাহলে 21,866 টাকাকে 2 ভাগে কিভাবে ভাগ করব? ধরি প্রথম ভাগ বা প্রথম অংশ x টাকা, তার দ্বিতীয় অংশ হচ্ছে বাকিটা, বিয়োগফলটা। চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%। প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে p × 1 + r/100^n, p × 1 + r/100^n, যেটা ফর্মুলা চক্রবৃদ্ধি সুদের, সমূল চক্রবৃদ্ধির। p বলতে x টাকা, r বলতে 5, n বলতে 3 বছরের। এই যে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, প্রশ্ন বলে দিছে। তো এখানে 3 বছরের সূত্র লাগালাম, এখানে 5 বছরের সূত্র। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে 1 + 5/100^3, এখানে 1 + 5/100^5, এই দুটো তো একই জিনিস। এখানে পাওয়ারে 3 আছে, এখানে পাওয়ারে 5 আছে, তো 3 পাওয়ার কেটে দিলাম, তাহলে এখানে 2 পাওয়ারটা বাঁচলো। তাহলে এখানে x থাকলো শুধু, এটার সঙ্গে এটা কাটাকুটি করলে এখানে যে জিনিসটার পাওয়ার 3 ছিল, এখানে সেই জিনিসটারই পাওয়ার 5 আছে। তা 3 পাওয়ার করে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে 2 পাওয়ার থাকলো। অথবা ওটাকে নিচে নিয়ে এসে তারপরে বিয়োগ করলেও চলে। তো সেখান থেকে x = এটা আসলো। এটাকে কাটাকুটি করলাম, 21/20, তার স্কোয়ার করলাম 441/400, বজ্রগুণন করলাম, করার পরে x এর মান বার করলাম, বাড়লো কত? 11,466 টাকা। তার প্রথম অংশ x, তার মান হচ্ছে 11,466। তার দ্বিতীয় অংশ বিয়োগ করব,
21,866 থেকে, তাহলে 10,400 টাকা হবে। তাই 10,400 আর 21,466 টাকা হচ্ছে উত্তর। এবার 6-এর 1 নাম্বার, 16কে এরূপ দুটি অংশে বিভক্ত করো যে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। 16 এর দু টুকরা করতে হবে, একটা বড় টুকরা একটা ছোট টুকরা। তো বড় টুকরা মনে করলাম x, তাহলে ছোট টুকরা তার বাকিটা। বড় টুকরাকে বর্গ করেছি তার দ্বিগুণ, প্রশ্ন যেটা বলেছে বড় অংশের বর্গের দ্বিগুণ যে করেছি, ছোট অংশের বর্গের চাইতে 164 বেশি, মানে বড় অংশ ছোট অংশ এই সূত্রটাতে এই শর্ত অনুযায়ী যদি বিয়োগ করি তাহলে 164 হচ্ছে। বড় অংশের বর্গের দ্বিগুণ অপেক্ষা ছোট অংশের বর্গ 164 বেশি, তো এদের অন্তর হচ্ছে 164। সেখান থেকে হিসাব নিকাশ করে এদিক ওদিক করে তোমরা দেখতে পাচ্ছ কত উত্তর আসলো। x এর মান বেরোচ্ছে একটা -42 আর একটা হচ্ছে 10। তো -42 তো হতে পারে না, কারণ 16 হচ্ছে মোট, ওখানে 16কে দুভাগ করতে বলেছে। 16কে দুভাগ করতে গেলে দুটোই পজিটিভই আসবে, নেগেটিভ আসবে না। তাই নেগেটিভটাকে অসম্ভব বলে বাদ দিলাম। x এর মান 10, x এর মান যদি 10 হয় তাহলে ছোট অংশ হবে 6। 16কে দুভাগ করবো, তো এক ভাগ হলো 10, তো অপর ভাগ হবে 6, তো অপর ভাগ হচ্ছে 6। এবার 6-এর 2 নাম্বার সমাধান করো। সহজই রয়েছে, এগুলো তো পারবে নিশ্চয়, বেশি এগুলো আর বলছি না, অনেক সময় চলে গেল। এটাকে লসাগু করলাম, লসাগু করার পরে বজ্রগ্রহণ করলাম, করার পরে খুব সহজ হয়ে গেছে। x² = 81, তাহলে x = ±√81, x = ±9 হচ্ছে। এবার এদিকে রয়েছে করণী আর একটা ভেদের অঙ্ক। ভেদের অঙ্কটা যা রয়েছে দেখতে পাচ্ছ। তো সমানুপাতিক চিহ্নকে যদি সমান চিহ্ন তুলে সমীকরণ আনি, আমরা জানি একটা ভেদ্রবক নিতে হয় আগে, k ≠ 0 একটি ভেদ্রবক। কেটাকে একদিকে রেখে এই প্রান্তটাকে ও প্রান্তে নিয়ে গেলাম ভগ্নাংশ আকারে নিচে। ভগ্নাংশ করে নিচে নেওয়ার পরে আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া তোমরা জানো যে লবের সঙ্গে গিয়ে হর যোগ হবে আর নিচে লব থেকে আবার হর বিয়োগ হবে। এদিকেও ঠিক k/1 ছিল, তো k+1 / k-1, তাতে কাটাকুটি করে উপরে x³ নিচে -1/y³, আর এটা এরকম হলো। এবার 1/y³ উল্টে গুণ হয়ে যাবে, তাহলে x³ y³ হয়ে মাইনাস চিহ্ন ছিল, k+1 / k-1, মাইনাসটা উপরে নিয়ে গেলাম, x³ y³ কে একসঙ্গে হোল কিউব করলাম। তারপরে xy কি হবে, √, এখানে মাইনাসটা গুণ করলাম বলে নিচের সাইনটা পাল্টে গেল। দুই দিকে ঘনমূল করলাম, এখানে ঘনমূল করলে কিউব আউট, এখানে ঘনমূল করলে চিহ্ন বসলো। এবার এই যে একটা কে তো ভেদ্যবক, তো কে এর সমষ্টি, কে এর বিয়োগফল, তাদের ভাগফল ঘনমূল করলাম, এটা একটা নতুন ভেদ্যবক, তাই এটাকে একটা নতুন ভেদ্যবক m ধরলাম। এবার xy = m, তাহলে x = m/y। এবার যদি আমরা m একটা ভেদ্যবক, এটাকে তুলে দিই, ভেদ্যবককে তুললে সমানুপাতিক চিহ্ন আসবে, আর ভেদ্যবক আসলে সমানুপাতিক চিহ্ন সমান চিহ্ন হয়ে যাবে। যেমন এখানে ভেদ্যবক তুলে দিলাম, সমানুপাতিক চিহ্ন তুলে দিলাম, সমান চিহ্ন আনলাম, তো ভেদ্যবক ঢুকলো, ভেদ্যবক প্রবেশ করলো, আর ভেদ্যবক বেরিয়ে গেলে সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। ভেদ্যবক নিয়ে আসলে সমান চিহ্ন হয়, ভেদ্যবক চলে গেলে সমান চিহ্নটা সমানুপাতিক চিহ্ন হয়, তো সমান চিহ্ন করলাম, এভাবে প্রমাণিত করলাম। এবার এখানে একটা করণীর অঙ্ক রয়েছে, x = 4√15 / √5 + √3। এটাকে আমি করণী নিরসন করে একটা সরলীকরণ করেছি, তারপর প্রদত্ত রাশিমালায় বসিয়েছি। বসানোর পরে দেখতে পাচ্ছ তোমরা খুব কঠিন অঙ্কটা নেই, x এর মানটা বসানো হয়েছে, হিসাব নিকাশ করে তারপরে আবার আরও একবার করণী নিরসন করেছি। করণী নিরসন করার পরে হিসাব নিকাশ করলে দেখা যাচ্ছে সব করণী আউট হয়ে যাচ্ছে, -7 + 9 আসছে, -7 + 9 বলতে 2 উত্তর হচ্ছে। এই পর্যন্ত করেছি, বাকিগুলো করিনি। যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা হয় যদি জানাও, তাহলে চেষ্টা করা যেতে পারে। তো
ফলাফল ভালো হবে এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।